নমস্কার, সেরা 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক হয়ে গেছে যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে। সেখানে গুলি চালায় সন্ত্রাসবাদীরা, 182 জন যাত্রীকে পণবন্দি করেছে বলে জানা যাচ্ছে এবং সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত হয়েছে 20 জন জওয়ান। বিবৃতি প্রকাশ করা হয়েছে। এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যে পাকিস্তানে সেখানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করেছে সন্ত্রাসবাদীরা এবং সেখানে যাত্রীদেরকে সেই জঙ্গিদের কবজা থেকে বার করে নিয়ে আসছে। ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনী নামানো হয়েছে, গুলির লড়াই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুটি ছবি দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অঙ্কুর দা, যে বিবৃতি প্রকাশ করা হয়েছে বালুচ প্রশাসনের পক্ষ থেকে, সেই বিবৃতিতে কি বলা হয়েছে, কি পরিস্থিতি এখন সেখানে? আমরা দর্শকদের জানাবো আজকে এই মুহূর্তে যে দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে সেই দুটি ছবির কথা বলি। স্ক্রিনের ডান দিকে বালোচ লিবারেশন আর্মি যারা এই ঘটনার দায় স্বীকার করেছে তাদের একটি ছবি, যে তারা ট্রেনটিকে হাইজ্যাক করেছে, এবং অন্যদিকে যে ছবিটি হেলিকপ্টারে দেখতে পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই পাক প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে যাতে ওই ট্রেনটিকে উদ্ধার করা যায়। কোন ট্রেন? জাফর এক্সপ্রেস। আজ এই জাফর এক্সপ্রেস বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার দিকে যাচ্ছিল পেশাওয়ারে, এবং এই রাস্তার মাঝে কোয়েটা থেকে 125 কিলোমিটার দূরে এই ট্রেনটির ওপর হামলা হয়। এই রাস্তার মধ্যে 17টি টানেল রয়েছে এবং এই টানেলের ভেতর দিয়ে যখন ট্রেনটি যায়, ট্রেনটির গতি খানিকটা হলেও কমে এবং সেই সময়টিকেই কাজে লাগায় জঙ্গিরা। বালুচ লিবারেশন আর্মি বা বিএলের জঙ্গিরা তারা ট্রেনটিতে গুলি চালায়। একটানা গুলি চালানোর ফলে ট্রেনের মধ্যে থাকা যে সমস্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ছিলেন, 20 জন জওয়ানের মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে ট্রেনের যিনি চালক ছিলেন তিনি আহত হন। ট্রেনের 9টি বগিতে 400 জন যাত্রী ছিলেন, তাদেরকে আটকানো হয় এবং তার পরবর্তীকালে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এই বিএলের পক্ষ থেকে। যে বিবৃতিতে তারা খুব স্পষ্টভাবেই জানাচ্ছে যে 182 জন পণবন্দি রয়েছে তাদের। ইতিমধ্যেই মহিলা এবং শিশুদের তারা তাদের কবজা থেকে মুক্তি দিয়েছে বলেই দাবি করা হয়েছে ওই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে, এবং 20 জন মিলিটারি পার্সোনালকে তারা হত্যা করেছে বলেও স্পষ্টভাবে তাদের এই বিবৃতিতে জানিয়েছে। এবং জাফর এক্সপ্রেস দখলের পরেই এই যে হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে যে পাল্টা মোকাবিলা করার চেষ্টা করেছে পাক প্রশাসন, তারও প্রত্যুত্তর দিয়েছে এই বালুচ লিবারেশন আর্মি। তাদের বিবৃতিতে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত তাদের একজন জঙ্গিও তাদের কারোর মৃত্যু হয়নি, কেউ নিহত হননি, বরং অনেক বেশি ক্ষতি সাধন হয়েছে পাকিস্তান সেনার। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের একটাই দাবি যে বালুচিস্তানের থেকে তাদের যে অংশে তারা এই মুহূর্তে তারা অপারেট করে সেই অংশটিকে স্বাধীন ঘোষণা করতে হবে। পাকিস্তানের আন্ডারে তারা থাকতে চায় না। তাদের আক্রমণে পাকিস্তান সেনার মারাত্মক ক্ষতি হয়েছে এবং কোনো বিএলএ যোদ্ধা আহত বা শহীদ হয়নি। যদি এই যে পণবন্দিরা রয়েছে তাদের যে ফিদায়ে ইউনিট রয়েছে সেই মজিদ ব্রিগেডের আন্ডারে রয়েছে এই 182 জন পণবন্দি, যদি কোনোভাবে এদেরকে উদ্ধার করার চেষ্টা করে পাক সেনা তাহলে সকলকে গুলি করে হত্যা করা হবে বলেও ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে বিএলএ, এবং একই সঙ্গে তারা শেষ পর্যন্ত লড়াই করবে এবং শহীদ হওয়া পর্যন্ত লড়াই করবে বলেই হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 182 জনকে কিভাবে উদ্ধার করা যায় তার জন্য বালুচিস্তান প্রদেশের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশ কয়েকটি ইউনিট গিয়েছে। বিএলের পক্ষ থেকে জানানো হয়েছে যাদেরকে তারা আটকে রেখে দিয়েছে তারা সকলেই হয় আইএসআই বা অ্যান্টি টেররিস্ট ফোর্স বা পাকিস্তান সেনার জওয়ান। ফলে মহিলা এবং শিশুদের মুক্তি দেওয়ার পর এদেরকেই এরা মূলত আটকে রেখে দিয়েছে। এই 17টি টানেলের মধ্যে 8 নম্বর টানেলের কাছে রেলওয়ে ট্র্যাকটিকে তারা বোমা দিয়ে উড়িয়ে দেয়, যার ফলে ট্রেনটি বেলাইন হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার ফলেই ট্রেনটিকে তারা কবজা করতে পারে। এখনও পর্যন্ত সেই জায়গাটি অত্যন্ত দুর্গম এলাকা। একদিকে যেমন তরাই অঞ্চল, তার সঙ্গে এতগুলি টানেল রয়েছে যেখানে সেনাবাহিনী পৌঁছানোর আগেই দূর থেকে তাদের ওপর হামলা করার সুযোগ পেয়ে যাচ্ছে জঙ্গিরা। ফলে সেই কারণে সেনাবাহিনী এগোতে পারছে না। হেলিকপ্টার নিয়ে যাওয়ার ফলে অ্যান্টি যে মিসাইল রয়েছে, সেই রকেট লঞ্চার রয়েছে, সেগুলি ব্যবহার করে হেলিকপ্টার এবং ড্রোনের ওপর হামলা চালাচ্ছে জঙ্গিরা। ফলে এই জায়গায় এখনও পর্যন্ত তেমন কোনো সাফল্য পাক সেনা পায়নি। কিভাবে এই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করে বা কিভাবে এই 182 জনকে উদ্ধার করতে পারে তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। ঋষিকেশ, অঙ্কুরদা, যাতে জানতে চাইবো যে এই যে বিপুল সংখ্যক যাত্রীদেরকে তারা 182 জন যাত্রীকে তারা পণবন্দি করে রেখেছে,
এই জায়গাতে কতজন জঙ্গি আছে, এদের মোকাবিলাতে কত সেনাই বা এখনো পর্যন্ত পাকিস্তান সেখানে পাঠাতে পেরেছে, এ বিষয়ে কোনো তথ্য? মানে এই যে ব্যাটলটা নিঃসন্দেহে একটা বড় যুদ্ধ, 182 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে, সেই জায়গাতে কি জানা যাচ্ছে? পাক সেনা বাহিনীর পক্ষ থেকে কি জানানো হচ্ছে? পাক সেনার পক্ষ থেকে অবশ্যই তারা এই যে উদ্ধার কার্যটা শুরু করেছে তাতে তাদের কি প্ল্যান অফ অ্যাকশন সেটা তারা জানায়নি, এবং একই সঙ্গে তারা রেলওয়ের পক্ষ থেকে এবং বালুচিস্তান প্রদেশের যে মুখপাত্র, সেই সরকারি মুখপাত্র, তারা যে তাদের যে দুটি বয়ান আমরা পাচ্ছি, রেলওয়ের পক্ষ থেকেও বলা হচ্ছে যে জঙ্গিরা ঠিক কত সংখ্যক তারা এখনো পর্যন্ত জানতে পারেননি। ইতিমধ্যেই ওই ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী ট্রেন এবং অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে। 6 ঘন্টা ধরে এখনো পর্যন্ত পণবন্দি ওই 182 জন এই ঘটনাস্থলের দিকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়েছে, যারা শুধুমাত্র অ্যাম্বুলেন্সের হিসেবেই কাজ করবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু বালুচিস্তান প্রদেশের পক্ষ থেকেও এই তথ্য দেওয়া সম্ভব হয়নি, যেহেতু জায়গাটি খুব দুর্গম এবং যেহেতু বিএল এর পক্ষ থেকেও ঘোষণা করা হয়নি যে তারা ঠিক কত সংখ্যক রয়েছে। ফলে এই জায়গা থেকে জঙ্গিদের সংখ্যা কত বা পাকিস্তান সরকার কিভাবে এটাকে মোকাবিলা করছে সেই প্ল্যান অফ অ্যাকশনও জানা যায়নি। এটা খুব স্বাভাবিক বিষয়। আমরা দেখেছিলাম যখন 26/11 যখন বম্বেতে যখন হামলা হয়েছিল, সেই সময় সমস্ত সংবাদ মাধ্যমের যে লাইভ টেলিকাস্ট সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে এক্ষেত্রেও পাকিস্তান সরকার এখনো পর্যন্ত শুধু এটুকুই জানিয়েছে যে উদ্ধার কার্যে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ। অঙ্কুরদা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, এবং অঙ্কুরদা যেমনটা জানালো যে পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে সেখানে এই জাফর এক্সপ্রেস পণবন্দি করা হয় জঙ্গিরা, সেখানে থাকা 182 জন যাত্রীকে পণবন্দি করেছে, জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নিয়েছে তারা। তো এখনো পর্যন্ত পাক সেনা এবং জঙ্গিদের যে গুলির লড়াই চলছে তাতে 20 জন পাক সেনা তারা বা পাক নিরাপত্তারক্ষী তাদের মৃত্যু হয়েছে, যদিও জঙ্গিদের এখনো পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি। বেশ কয়েকজন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ট্রেনটিতে 400 জন যাত্রী ছিলেন, 182 জনকে বন্দি করে রাখা হয়েছে, মহিলা এবং শিশুদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। একটি ট্রেন সেখানে রওনা দিয়েছে যাদের এই যাত্রীদেরকে নিয়ে আসা হয়, এবং ট্রেনটি শুধুমাত্র অ্যাজ এ অ্যাম্বুলেন্স হিসেবেই কাজ করবে। হেলিকপ্টার ড্রোন নামানো হয়েছে পাক সেনার পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে জঙ্গি মুক্ত করা বা জঙ্গিদের কবজা থেকে এই 182 জন যাত্রীকে বার করে নিয়ে আসা, উদ্ধার করে নিয়ে আসা, সেটা সম্ভব হয়নি। যুদ্ধ জারি রয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ঝাড়খণ্ডে এসটিএফ এর গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার, কুখ্যাত গ্যাংস্টার আমানকে গুলি এসটিএফ এর। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। পবিত্র, কি জানা যাচ্ছে বিষয়? এই যে ঝাড়খণ্ডের যে গ্যাংস্টার আমন শাহ, এই আমন শাহ হচ্ছে ঝাড়খণ্ডের মানে কুখ্যাত সমাজবিরোধী বা ক্রিমিনাল যাকে বলা যায়। সে লেবি থেকে শুরু করে এবং উসুলি করা, লোককে ধমকানো, চমকানো এবং কিডন্যাপ করা, পাশাপাশি তোমার প্রায় 100টি এর উপরে কেস আছে ঝাড়খণ্ড অঞ্চলে। ঝাড়খণ্ড অঞ্চলে এই আমন শাহ একটি ত্রাস। সে জেল থেকে ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই একটি ওই যে গাড়ি, সে পুলিশের গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে, এবং দুর্ঘটনার কবলে পড়ার পরে এই যে আমন শাহ সে একটি আগ্নেয়াস্ত্র পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই তাকে আটকাতে চেষ্টা করে, এবং এটিএফ যে দল, সেই দল, তারা পুলিশের যে দল, তারা তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে বলে যে তুমি সারেন্ডার করো। কিন্তু যখন না করে, তখন সে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তারা পুলিশ সেখানে ওই যে আমন শাহ তাকে গুলি করে। এবং তোমাকে বলে রাখি যে এই যে আমান ওই অঞ্চলে, ঝাড়খণ্ড অঞ্চলের একদম কুখ্যাত সমাজবিরোধী, কুখ্যাত মাফিয়া বা গ্যাংস্টার যাকে বলা যায়। সে উসুলি থেকে শুরু করে, লেবি থেকে নেওয়া থেকে শুরু করে, কিডন্যাপ, হেন কোনো নেই, মার্ডার, সব কিছুতেই এই গ্যাংস্টার যে আমন শাহ জড়িয়েছিল, এবং অবশেষে তাকে আজকে পুলিশের গুলিতেই নিহত হতে হলো। ঋষি, ধন্যবাদ পবিত্র। কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। শুভেন্দু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাপসী মণ্ডল। তৃণমূল ভরসা রাখলে ভোটে লড়বেন তাপসী। তাপসীকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর জন্যই বিজেপি ত্যাগ, মন্তব্য তাপসীর।
2026-এর ভোটের আগে শুরু হয়েছে দলবদলের রাজনীতি। সোমবারই শুভেন্দুর খাস তালুকে ভাঙন ধরিয়েছে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর সঙ্গে দলবদলে সামিল হয়েছেন বিজেপির শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতিও। বিজেপির বিভাজনের রাজনীতি থেকে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিপত্যের রাজনীতি, হলদিয়ায় কোণঠাসা করার চক্রান্ত সহ একাধিক কারণ দেখিয়ে সোমবার শাসক দলের পতাকা হাতে তুলে নেন তাপসী। 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তাই তার দলবদলের খবর চাউর হতেই ক্ষোভ উগরে দেয় বিরোধী দলনেতা। সরাসরি 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তাপসীকে। হারাবো, মুকুটমণিকে হারিয়েছে, বিশ্বজিৎ দাসকে হারিয়েছে, কৃষ্ণ কল্যাণীকে হারিয়েছে, ওকে 50,000 ভোটে হারাবো। জায়গা আমার জায়গা। শুভেন্দুর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাপসী মণ্ডল। তৃণমূল ভরসা রাখলে ভোটে লড়বেন তিনি। শুভেন্দুর জন্যই বিজেপি ত্যাগ, মন্তব্য তাপসীর। চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত। আমি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দিচ্ছি, এই দল যদি আমাকে টিকিট দেয়, আমি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব। শুভেন্দুবাবু যে চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব। এই বিষয়ে হলদিয়ার বিজেপি নেতৃত্বের দাবি, তাপসী ক্ষমতার লোভের জন্য তিনি বারবার দল পরিবর্তন করছেন। গতকালই বিজেপির জেলা কার্যালয়ে তাপসী মণ্ডলের ছবি, ব্যানার, স্ট্যাম্প উড়িয়ে মিষ্টি খাইয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে শাসক দলের তরফে স্বাগত জানানো হয়েছে তাপসী মণ্ডলকে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। তাপসী মণ্ডলেই শেষ নয়, বঙ্গ বিজেপিতে বাড়ছে রক্তচাপ। দলের বিধায়ক মহলে গুঞ্জন, দল ছুটের তালিকায় এরপর কারা? সূত্রের মতে আপাতত দলত্যাগের সম্ভাব্য তালিকায় রয়েছেন আরও জনা 6 বিধায়ক। 2021 সালে পদ্ম প্রতীকে বিধায়ক হন 77 জন। সংখ্যাটা কমতে কমতে বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা নেমে এসে দাঁড়িয়েছে 65-তে। আগামী বছরে রাজ্য বিধানসভা ভোটের আগে আরও বড়সড় ভাঙনের ত্রাসে গ্রাস করেছে বিজেপিকে। সোমবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দলত্যাগ করে জোড়াফুল শিবিরের নাম লিখিয়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও কার্যক্ষেত্রে বিজেপির পরিষদীয় দলের সদস্য সংখ্যা 77 থেকে কমতে কমতে 65-তে এসে ঠেকেছে। বিজেপি বিধায়কের মৃত্যুতে বা ইস্তফা দেওয়ায় শূন্য হওয়া কেন্দ্রে 2021 সালের পর থেকে যত উপনির্বাচন হয়েছে তাতে আসন হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। এবার পূর্ব মেদিনীপুরের বিধায়কের দলত্যাগে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি ধসিয়ে দিয়েছে। তাঁরই জেলার একাধিক বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিয়েছে। পদ্ম শিবির সূত্রে খবর, নেতৃত্বের রক্তচাপ বাড়িয়েছে আরও। উত্তর থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় হাফ ডজন বিধায়কের গতিবিধি। প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলে বিজেপি ত্যাগের ইঙ্গিত দেওয়া কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার মতো বিক্ষুব্ধরাও রয়েছেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের বিজেপির এক বিধায়ককে নিয়ে চিন্তায় পড়েছে দল। স্থানীয় মণ্ডল সভাপতি নিয়োগ নিয়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিরোধ শুরু হয়েছে। অস্বস্তি বেড়ে চলেছে মতুয়া সম্প্রদায়কে নিয়েও। নদিয়া ও উত্তর 24 পরগনার মতুয়া ভোট সর্বাধিক। এই দুই জেলাতেও একাধিক বিধায়ক শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের নিয়ন্ত্রণে নেই বলেই বিজেপি সূত্রের খবর। আগামী ভোটের মুখে তাঁরা দল ছাড়লে আরও অন্তত 3টি আসন হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। হুগলি ও বাঁকুড়ার দুই বিধায়কের ভূমিকাতেও সন্দিহান বিজেপি। সব মিলিয়ে কতজন দল ত্যাগে পা বাড়িয়ে আছেন তা নিয়ে জোরদার চর্চা বিজেপির অন্তরে, আর তাতেই রক্তচাপ বাড়ছে রাজ্য নেতাদের। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।